অত বড় কেন না? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার জাতীয় সঙ্গীত। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার সকলে একে একে মঞ্চে গিয়ে প্রবেশ করবেন। সবাই এবার একটি জাতীয় সেলিট, বন্দে মাতরম, বন্দে মাতরম। চল। সেনামুল হক স্যার ওনাকে বরণ করে নিচ্ছেন ওদের কলেজেরই ম্যাডাম আয়েশা নাথর, তাকে সহযোগিতা করবে আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার আমিরুল জামান। মনোজ স্যারকে বরণ করে নিচ্ছে আমাদের বিএড স্টুডেন্ট নুরানি। তারপরে আমাদের একটা গেস্ট এসেছে যিনি বাংলাদেশ থেকে আগত, তার নাম হচ্ছে কামরুজ্জামান শেখ, ওনাকে বরণ করে নিচ্ছেন জুলি ঘোষ। আলতাফ স্যারকে বরণ করে নিচ্ছেন রাহিমা খাতুন, বিএড স্টুডেন্ট। তারপর আমাদের শেখাউত স্যারকে বরণ করে নেবেন এমডি মোসাফেরুল হক আছে, মাহমুদ হাসান, তারপরে আমাদের গোলাম স্যারকে বরণ করে নিচ্ছেন প্রাক্তন ছাত্র বিশাল। এরপরে আমাদের এক অতিথি এসেছেন, ওনাকে দিলওয়ার হোসেন, ওনাকে বরণ করে নিচ্ছেন মুক্তারুল হক বাবু।
दिए जुड़ेगा ना কারিশমা আমাদের ডিএলএড এর ছাত্রী। ম্যাডাম আয়েশা রহমান সাহেবকে বরণ করে নিচ্ছে আমাদের কলেজের হেড টিচার সেদার আহ্বান। অতসী ম্যাডামকে বরণ করে নিচ্ছে বেবি ইয়াসমিন। তারপরে ফারানা ম্যাডামকে বরণ করে নেবে জান্নাতুল ফিরদৌসী। সেতারা বানু ম্যাডামকে বরণ করে নেবে রোকেয়া সুলতানা। আমাদের বরণ পর্ব এখানেই শেষ হলো। এরপর আমরা আমাদের কিছু অনুষ্ঠানের দিকে ফিরে যাব। প্রথমে আমরা অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করব। উদ্বোধনী সঙ্গীত গাইবেন আমাদের কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার সারওয়াজ আবেদিন স্যার। সকলে এসেছে, ভীষণ ভালো লাগছে। যৎসামান্য যেটুকুই হোক, আমরা কিন্তু আজকে দিনটা বিভিন্ন অনুষ্ঠান, গান, বক্তৃতা এগুলির মাধ্যমে আমরা অনুষ্ঠানের পর্বটি শেষ করব। প্রথমে আমি একটি গান গাইছি, উদ্বোধনী সঙ্গীত। তারপর পরবর্তী অনুষ্ঠানগুলি ছাত্রছাত্রীরা এসে অনুষ্ঠান একে একে করে যাবে। ঠিক আছে? वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे शुभ्रज्योत्स्ना पुलकितया कुसुमिता मदनशोभिनी शुभ्रज्योत्स्ना पुलकितया कुसुमिता मदनशोभिनी सुमधुरभाषिणी सुकलाम्बरे
আমাদের গা গড়িয়ে ওঠে। অতি ভয়ঙ্কর ছিল এই লড়াই। অনেক বীর পুরুষ ও মহিলা এই লড়াইয়ে যোগদান করে আজ আমরা স্বাধীন। দিনটি সেদিন 1947-এর 15 আগস্ট। পরাধীনতা গ্লানি থেকে বেরিয়ে আসলো সমাজ। স্বাধীন রবি উঠল সেদিন ভারত মাতার বুকে। প্রকৃতি যখন ভীষণ খুশি স্বাধীনতার সুখে, এত বীরের বলিদান হলো যখন সফল। পিছন ফিরিয়ে তাকিয়ে দেখি তারাই নেই তখন। স্বাধীনতা কোনো রং বা আকার হয় না। বিশ্বের যে পরিমাণ ঘৃণা ও হিংস্রতা রয়েছে সেগুলিকে বিনাশ করতে হবে। আরো ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে হবে আমাদের ভালোবাসা দিয়ে। প্রকৃতির রূপে তখনই তো হবে স্বাধীনের উপযাপনতা। আমাদের সকলের প্রচেষ্টায় দেশের মান ও সম্মান আরো বেড়ে উঠুক। কোনো সময় না হোক আমাদের পতাকার অভিমান। সবাই একবদ্ধ হয়ে আমরা আজ শপথ নিব পতাকার সম্মান রক্ষার জন্য। ধন্যবাদ। আমাদের মধ্যে জুলি ঘোষ আছেন, গ্রেনেডে ছাত্রী, তিনি এসে কবিতা পাঠ করবেন। তৈরি থাকবেন জুলি ঘোষ স্পিচ দেবেন, তারপরে কবিতা। আমাদের এখানে যারা গুরুজন রয়েছে তাদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। আর যারা আমাদের ছোট ভাই বোন রয়েছে তাদের তোমাদের জন্য আমার প্রচুর ভালোবাসা। এবং আমি শুরু করতে চলেছি একটি কবিতা। আজকের এই চিরস্মরণীয় একটি দিনে আমি আপনাদের কাছে একটি ছোট্ট কবিতা আবৃত্তির মাধ্যমে তুলে ধরেছি। এই কবিতাটির বিশেষত্ব হচ্ছে এই যে এই কবিতাটিকে একজন বীর যোদ্ধা এবং ভারতবর্ষের এক অমূল্য রত্নের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, যিনি এখনো তো আমাদের মাঝখানে নেই, কিন্তু তিনি আমাদের সকলের অন্তরে রয়ে গেছেন আর চিরকাল রয়ে যাবেন। তিনি আর কেউ না, আমাদের ছোট্ট ক্ষুদিরাম, যিনি কিশোর বয়সে নিজের প্রাণ ত্যাগ করেছিলেন। কবিতাটির নাম ক্ষুদিরাম বসু। ছুটেছিল বোমাসে কিংসফোর্ডের গাড়িতে, বেঁচে গেল কিংসফোর্ড, ছিল সেদিন সে বাড়ি। পালিয়ে যেতে পারতো তবু ধরা দিল পুলিশের হাতে। ইচ্ছে করেই জেলে দেশটা স্বাধীন হয়ে যাবে। মুক্তি সে চাইতে পারত, বিচারে তার হলো ফাঁসি। ব্যর্থ হলে তবু সে করেছিল শেষ চেষ্টা ইংরেজদের হাত থেকে বাঁচাতে আমাদের দেশটা। আজ শ্রদ্ধা জানায় তার প্রতি। জানো কি তোমরা তার নাম? সে ছিল এই ভারত মাতার শহীদ, ছিল ছোট্ট কন্যা। নমস্কার। বেরিয়ে আসবেন। নমস্কার, আমার তরফ থেকে সকল শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবসের ধন্যবাদ। আমি একটা গান বলতে চাই। মঙ্গল দিন জেনে অন্ধকারের দুই চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারের দুই চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। যে তুমি আলোর দিন
অন্ধকারে দুই চোখ আলোয় ভরো প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আসো তাদের মার্জনা করো প্রভু সকলকে আমার তরফ হইতে 15 আগস্টের শুভেচ্ছা হার্দিকবাদ মোবারকবাদ জানাই। আমি আপনাদের সম্মুখে কবি আল্লামা ইকবালের একটি গান পরিবেশন করব। সেটা হয়তো আপনারা সবাই জানেন যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই গানটাই আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले हैं इसकी ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले हैं इसकी ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का पर्वत हो सबसे ऊंचा हम साया आसमां का ओ शान तेरी हमारा ओ पासबा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले इसकी ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा गोदी में खेलती है इसके हजार नादिया गोदी में खेलती है इसके हजार नादिया गुलशन है जिनके दम कर सारा जहान हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले इसके ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले इसके ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा मजहब नहीं सिखाता आपस में बेरी रखना मजहब नहीं सिखाता आपस में बेरी रखना हिंदी है हम हिंदी है हम हिंदी है हम वतन है सारा जहान हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हम बुलबुले इसके ए गुलसिता हमारा हमारा सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा सारे जहां से अच्छा
আজকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্মরণীয় দিন। আজকে আমাদের ভারতবর্ষের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। মহান বিপ্লবীদের রক্তে রাঙা আমাদের এই স্বাধীনতা। ভারতের মহান মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছুজন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন, পৃথ্বীরাজ উপাধ্যায় এবং আরো যারা জীবনের শেষ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার জন্য কঠোর সংগ্রাম করেছেন। তাদের এই কঠোর সংগ্রামের ফলে আজ আমরা স্বাধীন। স্বাধীন আমাদের মাতৃভূমি ভারতবর্ষ। স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত দায়িত্ববান নাগরিক হওয়ার জন্য আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষায়। তবে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আজ আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ জায়গায় এখনো নারীরা পরাধীন। তারা তাদের ইচ্ছানুযায়ী কাজের স্বাধীনতা পায় না। তো তোমাদের সকলকে আমি জানাতে চাই, নারীদের শিক্ষা এবং নারীদের স্বাধীনতা এই দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন একটি নবজাত শিশু জন্ম নেয় তখন সে সব থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করে তার মায়ের কাছ থেকে। তাহলে বন্ধুরা, আমাদের সবচেয়ে প্রথমে শিক্ষা দেওয়া উচিত নারীদের এবং সুশিক্ষিত করে তোলা নারীদের। তাহলে একটি শিশু প্রথম ধাপ থেকে নিজের মায়ের কাছ থেকে সুশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আমাদের সমাজকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে উন্নতির চূড়াশিরায়। পুরুষদের পাশাপাশি নারীদের পূর্ণ অধিকার, পূর্ণ স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা দিতে হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে। তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হবে। আর এভাবেই আমরা নিজেরাই আমাদের নিজেদের দেশকে সর্বসমকারে প্রথম স্থানে নিয়ে যেতে পারবো। তাহলে এখানেই আমি আমার আজকের বক্তৃতানুষ্ঠান শেষ করলাম। কিন্তু তার আগে আবারও তোমাদের জানাই আমার তরফ থেকে আন্তরিক জাতীয় স্বাধীনতা দিবস। নমস্কার। তো আমাদের দেশে অনেক রাজা এসেছেন যারা আমাদের দেশে রাজত্ব করেছেন। তাদের মধ্যে বিভিন্ন ধরনের মোগল সম্রাট, তারপরে আলাদা ধরনের সমস্ত সম্রাট রয়েছেন। কিন্তু তারা যখন আমাদের দেশের অবসান ঘটালেন, মানে তাদের রাজত্ব সভাটা শেষ হলো, তখন সেই রাজত্ব সভা শেষ হওয়াটাকে আমরা স্বাধীনতা কেন বলি না? আমরা ব্রিটিশ যখন আমাদের দেশে রাজত্ব করে আমাদের গেল প্রায় 200 বছর, 190 বছর প্রায়, তো তখনকে আমরা স্বাধীনতা কেন বলি? কারণ মোগল সম্রাটেরা আমাদের দেশে শুধু রাজত্ব করেননি, আমাদের দেশে রাজত্বর পাশাপাশি কিছু ভালো জিনিসও করে গেছেন এবং আমাদের দেশের ধনসম্পদগুলোকে লুটে নিজের দেশে নিয়ে যাননি। আমাদের দেশেই তাদের বংশ পরম্পরায় মানুষগুলোদের তাদের বংশ পরম্পরায় থেকেছেন, আমাদের দেশে রাজত্ব করেছেন এবং তারা নিজের দেহটাকে আমাদের মাটিতেই মিশিয়ে দিয়েছেন। তো আমরা সেই দিনটাকে, আমরা সেই মোগল সম্রাটের সেই অবসান সময়টাকে স্বাধীনতা বলে বিচার করি না। কিন্তু আমাদের দেশের ইতিহাসে ইংরেজদের আসনকাল, মানে আমাদের দেশের ইতিহাসে ইংরেজরা যখন আসলেন তখন সেটা ছিল চরম একটা ঘৃণ্যতম অধ্যায়। ইংরেজরা আমাদের দেশে এসে আমাদের দেশের ধনী, আমাদের দেশের দরিদ্র মানুষদের মুখের আহার ছিনে নিয়ে নিজের দেশে পাচার করেছেন, নিজের দেশে তারা বিক্রি করেছেন এবং আমাদের দেশের ধন সম্পদ, যত শস্য, যত কিছু উদযাপন হতো সেই শস্যগুলোকে কেড়ে নিয়ে আমাদের দেশের মানুষগুলোদের চড়া দামে বিক্রি করত। আমাদের দেশের প্রত্যেকটা মানুষদের প্রচুর অত্যাচার করত। সেই অত্যাচারের কথা কেই না ভুলতে পারে, কারণ সেই কথাগুলো পড়লে, সেই কথাগুলো মনে করলে আমাদের চোখে জল চলে আসে। 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা কেই না পড়েনি, কে না ভুলেনি ওই কথাটা, সবাই মনে রেখেছেন ওই কথাটা। আর 1350 বঙ্গাব্দে যে মন্বন্তরের কথা, সেই কথাটা কে জানে না? আমাদের দেশের ইংরেজ সম্রাটেরা যা আমাদের করে গেছেন, আমাদের যে দুর্ভিক্ষর দিকটা দেখিয়ে গেছেন, আমাদের যে একটা কালো ছায়ার মধ্যে ফেলে গেছেন, সেই কথাটা কে জানে না? তাই 190 বছর পর আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করলো, এই সময়টাকে সত্যি একটা স্বাধীনতা বলে গ্রাহ্য করা হয় এবং এই দিনটাকে আমরা সত্যি স্বাধীনতা দিবস হিসাবে পালন করি। এবং একটু পিছনে দেখা যায় 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ, তারপর 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ। এসব বিদ্রোহে
পাশাপাশি অনেক ছোট ছোট আন্দোলন করা হয়েছিল আমাদের দেশকে স্বাধীনতার স্বাদটা মুখে তোলার জন্য, যেমন অসহযোগ আন্দোলন, আইন আমানো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, যেটা করেছিলেন মহাত্মা গান্ধী। তো এত কিছু আন্দোলন করা হয়েছে আমাদের দেশে শুধুমাত্র একটা মানে স্বাধীনতার স্বাদ তুলে ধরার জন্য। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, স্বাধীনতা পাওয়ার সহজ কোনো পথ নেই, মৃত্যুর ছায়াপথ উপত্যকা দিয়েই যেতে হবে বারবার, যতক্ষণ না আমাদের আশঙ্কায় পর্বত চূড়ায় পৌঁছেছি। অর্থাৎ স্বাধীনতা পাওয়ার কোনো সহজ একটা পথ নেই, স্বাধীনতা পাওয়ার একটা পথটা সত্যি খুব একটা কঠিন পথ, পথে অনেক কাঁটা এবং সেই কাঁটার মধ্যে দিয়ে আমাদের রক্ত জল এক করে স্বাধীনতা পেতে হবে। এবং এই কথাটাকেই আমাদের দেশের বীর পুরুষেরা, আমাদের দেশের ভারত মাতার সন্তানেরা, তারা এই কথাটাকে অনেক নিজের মনে নেন এবং এই কথাটাকে নিয়েই ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, লালবাল পাল, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, মৌলানা আবুল কালাম আজাদ, কতই না রয়েছেন এবং কত না অনাম জানা কিছু ব্যক্তি যারা নিজেদের প্রাণটাকে গ্রাহ্য করে দিয়েছেন, নিজেদের জীবনটাকে তুচ্ছ করে দিয়েছেন শুধুমাত্র আমাদের দেশের এই স্বাধীনতা লাভ করার জন্য। আমাদের দেশ এখন সত্যি স্বাধীন, আমাদের দেশ এখন সত্যি স্বাধীন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার অগ্নিঝরা অক্ষরে লিখে গেছেন, শালা তুই দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল। কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবি এই কিছু লিখে গেছেন। সত্যি আমাদের দেশে এমন বীর সন্তানেরা ছিলেন যারা আমাদের দেশের ইংরেজদের শাসনটাকে সত্যি শেষ করে দিয়েছেন এবং তারা বাধ্য করেছেন ইংরেজদের আমাদের দেশটাকে ছেড়ে দিতে, এবং তাদের জন্যই আজ আমরা এতটা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু এখানে প্রশ্ন ওঠে একটা, আমাদের দেশ যে স্বাধীন এখন রয়েছে, আমাদের দেশে যে যারা আমাদের দেশের বীর পুরুষ ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রমুখেরা, তারা যে আমাদের দেশকে স্বাধীন করেছেন, এখন প্রশ্ন, সত্যি কি আমাদের দেশ এখন স্বাধীন? আমাদের দেশে যে স্বপ্ন নিয়ে তারা স্বাধীন করেছেন, সে দেশটা কি সত্যি এখনো স্বাধীন আছে? আমার তো মনে হয় না সে দেশ এখন স্বাধীন আছে। সত্যি যদি আমাদের দেশ স্বাধীন হয়, তাহলে সেই মা বোনদের স্বাধীনতা কোথায়, যে মা বোনদের বারবার ধর্ষণ হতে হয়? যদি আমাদের সত্যি এখন স্বাধীন হয়, তাহলে সেই ছোট্ট মেয়ের স্বাধীনতা কোথায়, যে মেয়েটাকে তার মার আঁচল ধরে বাবুদের বাড়ি প্রত্যেক দিন কাজ করতে যেতে হয়? আমাদের দেশ যদি সত্যি স্বাধীন হয়, তাহলে আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশে ওই ছোট্ট বাচ্চার স্বাধীনতা কোথায়, যাকে এখন স্কুলে যাওয়ার কথা, কিন্তু সে এখন একটা চায়ের দোকানে কাজ করছে প্রত্যেক দিন, ছোট্ট একটা আহারের জন্য, এক মুঠো খেতে পাবে সেজন্য। আমাদের দেশ যদি সত্যি স্বাধীন হয়, তাহলে সেই গরিব মানুষের স্বাধীনতা কোথায়, যে গরিব মানুষ যদি কোনো সরকারি কোনো একটা কাজ করতে যায়, কোনো একটা নাতিপুত্র কোনো একটা নিতে যায়, তাহলে তাকে হাজার হাজার টাকা ঘুষ দিতে হয়। আমাদের সত্যি কি স্বাধীন? নিজেকে প্রশ্ন করুন একবার, সত্যি কি স্বাধীন আমাদের দেশ? আমাদের দেশ 1947 সালে একটু স্বাধীনতা পেয়েছি, হ্যাঁ, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু স্বাধীনতা পেয়েছি, কিন্তু আদৌ কি আমরা অর্থের দিক থেকে স্বাধীনতা পেয়েছি? একটা মানুষের কাছে কোটি কোটি টাকা, একটা মানুষ পথে ঘুমাতে পায় না ঠিকভাবে, পথে অনাহারে দিন কাটাচ্ছেন, সত্যি কি আমাদের দেশ স্বাধীন? একবার নিজেকে প্রশ্ন করুন। আমাদের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং প্রমুখেরা যে স্বপ্ন নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছেন, যে এইভাবে আমরা দেশটা হবে, আমাদের মৃত্যুর পর আমাদের দেশগুলো এইভাবে চলবে, আদৌ কি মৃত্যুর পরে এই দেশটা এইভাবে চলছে কি? আমার তো মনে হয় না চলছে। আমাদের দেশে অনেক ঘুষখোর নেতা রয়েছেন, আমাদের দেশে অনেক ঘুষখোর নেতা রয়েছেন, অনেক ঘুষখোর ব্যবসায়িক রয়েছেন, যারা সত্যি আমাদের দেশকে একটা কাঙালে পরিণত করেছেন, এবং এই কাঙালে পরিণত করেই আমাদের দেশটা এখন এত পিছিয়ে পড়েছে। আমাদের দেশের এখন সম্পদ অনেক কম, আমাদের দেশে অনেক মানুষ এখন পথে ঘুমায়। তো আমার যেটা মনে হয় যে আমাদের দেশ এখনও অনেক দিক থেকে পরাধীনতায় ভুগছি। যদি আমাদের দেশে এখনও মেয়েদের ঠিকভাবে কথা বলার, ঠিকভাবে কোনো একটা জায়গায় মানে একা যাওয়ার একটা ছোট্ট একটা ভয় থেকে যায়, তো আদৌ একটু ভাবতে হয়, সত্যি কি স্বাধীনতা পেয়েছি? তো আমাদের এত কিছু তো বললাম, তো আমাদের দেশের যে 1947 সালে যে স্বাধীনতা লাভ করেছি আমরা, এত যে বীর পুরুষ, এত যে মহান পুরুষেরা মানে নিজেদের আত্মবলিদান করেছেন,
তো এটাকেও খুব কম মানা যায় না এবং এই দিনটাকে আমরা প্রত্যেক বছর স্বাধীনতা দিবস হিসেবে পালন করি এবং করতেই থাকবো এবং আশা করব আগামী দিনগুলোতে যাতে আমরা এই অধিকারগুলোকেও, যে অধিকারগুলো আমি বললাম এগুলো থেকে আমরা পিছিয়ে রয়েছি, আমাদের একটু হলেও আমরা একটু পরাধীন, সেই পরাধীনতাকে আবার স্বাধীনতা হিসাবে আমরা ফিরে পাবো। তো আমার মনে হয় আমি কিছু একটা বক্তব্য রাখলাম। তো এই হিসাবেই আমি একটা ছোট দুটো একটা লাইন বলবো গানের, ওই লাইনের মাধ্যমে আমি নিজের বক্তৃতা থেকে ইতি টানব। গানটা হচ্ছে, মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ধন্যবাদ। আমি রানা ছিলাম। নৃত্য পরিবেশন করবে, তার জন্য বসে আছে বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু তার আগে একটি ছোট্ট ছড়া বলবে তানিশা রহমান, তাই তো? তানিশা, এসো। তুমি রেডি হও, এখানে দাঁড়াও। আমি একটা বাংলা ছড়া পড়বো। আমার নাম তানিশা সুলতানা। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the earth so high, like a diamond in the sky. নজরুল ইসলামের একটি গানে নৃত্য পরিবেশন করবে আমাদের মিন্নাতুল্লাহ স্যারের ছাত্রী, নাম হচ্ছে রেহনুমা আফরোজ। তাকে মঞ্চে ডাকা হচ্ছে। স্যার গানটা চালু। মমির পুতুল মমির দেশের বিদেশে যায়, মমির পুতুল মমির দেশের বিদেশে যায়। জিউফল চঞ্চল পায়, জিউফল চঞ্চল পায়, ঘুরে ঘুরে বিকেল ধারে সাহারা মরুর পারে। বাজাই মোর ঢোল মোর মধুর জঙ্গারে, বাজাই মোর ঢোল মোর মধুর জঙ্গারে। উড়ে আলো হাওয়ায় উড়ে উড়ে নেচে যায়, উড়ে আলো হাওয়ায় উড়ে উড়ে নেচে যায়। দূরে 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 ছাত্রী রোকেয়া সুলতানা একটি গান পরিবেশন করবে। মঞ্চে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং আমার মাননীয় শিক্ষক শিক্ষিকাদের সকলকে আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি রোকেয়া সুলতানা ডিএলএড-এর স্টুডেন্ট। আজকে আমি একটি গান করতে চাই। তিরঙ্গা জিন্দাবাদ, তিরঙ্গা জিন্দাবাদ, তিরঙ্গা জিন্দাবাদ, তিরঙ্गा जिंदाबाद। जिसके तले हम लोग यहाँ पे रहते हैं आजाद, तिरंगा जिंदाबाद।
उसकी सफेदी अमन के हक में, उसकी सफेदी अमन के हक में बनती है रूदार। तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद। तुझको बुजुर्गों ने ऐ भारत जानो दिल से चाहा था, तन मन तुझ पे लुटाया था, तन मन तुझ पे लुटाया था। ताजमहल और लाल किले से रूप को तेरी सजाया था, ऐसा तुझको बनाया था, ऐसा तुझको बनाया था। कैसे भुला पाएगी उनको, कैसे भुला पाएगी उनको, उनके ही औलाद। तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद। टीपू ज़फ़र असफाक की मेहनत रंग यहाँ पे लाई है, आज़ादी ये दिलाई है, आज़ादी ये दिलाई है। भाग पड़े अंग्रेज यहाँ से, ऐसी धूल चटाई है, जीत हमी ने पाई है, जीत हमी ने पाई है। हम हैं मुसलमान हुए वतन से, हम हैं मुसलमान हुए वतन से, दिल है ये आबाद। तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद। प्यार मोहब्बत अमन अमान के दीप जलाते जाएंगे, सबको हंसाते जाएंगे, सबको हंसाते जाएंगे। हमसे मोहब्बत जो भी करेगा उसको हम अपनाएंगे, अपने दिल में बिठाएंगे, अपने दिल में बिठाएंगे। यकजहती का जो है मुखालिक, यकजहती का जो है मुखालिक, हो जाए बर्बाद। तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद, तिरंगा जिंदाबाद। धन्यवाद। সকলকেই স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অমিত ঘোষ আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করব। টিউটোরিয়াল লিখেছেন জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90 এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য রোজ মুখে রক্ত তুলে খেটে আসি, এই জন্য তোমার মা কাক ভরে উঠে সমস্ত কাজকর্ম সেরে ছোটবেলা থেকে পৌঁছে দিত স্কুলে, এই জন্য কাঠ ফাটা রোদ্দুরে কিংবা প্যাচ প্যাচে বর্ষায় বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার বসে পড়তো তোমার পড়া নিয়ে। এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে বাড়িতে আন্টি রাখতাম সপ্তাহে 3 দিন, মোটা মাইনে, ভদ্রতার চা জল খাওয়ার, তাতে কত খরচা হয় রাস্কেল। বুদ্ধি আছে সে হিসেব করবার। শুধু ছোটকালে নয়, এখনো যতকে টিউটোরিয়ালে পাঠিয়েছি
জানিস না কেমন খরচাপাতি তার? রোজ যে যাস, দেখিস না ও পাড়ায় কত সব বড় বড় বাড়ি, কত সব বড় বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে আসে। আর ওই গাড়ি পাশে নয়, ওই পেছনটায়, ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? মন কোন দিকে থাকে? ওই মেয়েগুলির দিকে যারা তোর সাথে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে ভেবেছিস? ভুলেও ভাবিস না, ওরা কত সব বড় লোক। ওদের সাথে পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি থেকে সাহিত্যিক অবধি সবাই এক নামে চিনবে, এক নামে ডাকবে তোকে। অন্যদিকে মন দিস না, আরো 5 করে নম্বর বাজবে। অন্যদিকে মন দিস না, বাজবি তো বাজার মতো বাজ। না বাপি, না বাপি, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো পাশেই বসে, কীরকম সুগন্ধ আসে। কথা বলি না, উত্তর দিই, নোট নিই পড়াশোনার কথায়। যেতে আসতে রাস্তায় দেখি কত সব দুষ্টু ছেলে চাকা বা ডাঙ্গুলি খেলছে, কত ছেলে মেয়েদের দেখি পার্কে বসে আড্ডা মারছে। আমি যাইনি কখনো ওদের সাথে মিশতে বাপি, আমি যাইনি কখনো ওদের সাথে মিশতে। আমার কোনো বন্ধু নেই বাপি, সত্যি বলছি বাপি। না বাপি, আছে একজন, অপু, ও আমার সাথেই পড়ে। ওর বাবা ওকে বলেছে প্রথম হতে। অপু বলেছে পড়াশোনা হয়নি একদম তার। ও কি বলেছে জানেন বাপি? ও বলেছে ব্যাগ পাবে। আর ব্যাগ পেলে সে বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে সে জানে। সেই অ্যাসিড খেয়ে উঠে যাবে খবরের কাগজের প্রথম পাতায়। নমস্কার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ, আমাদের চরাতলা বিএড কলেজ, ইস্টবান্দা বিএড কলেজের প্রফেসরগণ এবং অন্যান্য শিক্ষাকর্মী, স্নেহের ডিএলএড এবং বিএডের ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই মহৎ অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি আমাদের ভারতবর্ষের আজাদির ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই দিনটি উদযাপনের বিশেষত্বই হলো প্রত্যেকের ভিতরে দেশাত্মবোধের জাগরণ, দেশের জন্য নিজেকে উজাড় করে দেওয়ার জন্য শরীরের মধ্যে একটা শিহরণ, অনুকম্পন চলে আসে, যাতে করে আমরা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে দিতে পারি, নিজেদেরকে অপরের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করতে পারি, এবং যারা অনেক কষ্টে নিজেদের জীবন বিসর্জন দিয়ে ইংরেজদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিয়ে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন, তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করার জন্য আজকের এই বিশেষ দিন।
ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় উদযাপিত হচ্ছে। যারা তাদের জীবনকে বিসর্জন দিয়ে ছোট ছোট বাচ্চাকে এতিম করে দিয়ে দেশের জন্য লড়ে শহীদ হয়েছেন, যে সমস্ত যুবা ছাত্ররা তাদের বাবা মায়ের অকুণ্ঠ অপত্য স্নেহ ভালোবাসা সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে শহীদ ক্ষুদিরামের মতো ইংরেজদেরকে মারার জন্য চলে যাচ্ছে। আশফাকুল্লাহ খান, ভগৎ সিং, সেই সমস্ত যুব বাহিনীর মধ্যে গণ্য। কিন্তু সেই সময়ে ছাত্র সমাজকে উজ্জীবিত করার জন্য নানা রকমের উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি রচনা করে দিয়ে বিভিন্ন লেখক সমাজ নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, যাতে করে দেশের মানুষকে উজ্জীবিত করতে পারে, অনুপ্রাণিত করতে পারে, ইংরেজদের বিরুদ্ধে বিষোদ্গার করে দিয়ে যেন তাদেরকে খুব শীঘ্রই ভারতবর্ষ থেকে বিতাড়ন করা যেতে পারে, তার জন্য উঠে পড়ে তারাও লেগেছিলেন। সেই সমস্ত কবিদের মধ্যে অগ্রগণ্য কাজী নজরুল ইসলাম, কান্ডারি হুঁশিয়ার, বিদ্রোহী বিভিন্ন কবিতার মধ্য দিয়ে সেই সময়ের যুবা ছাত্রদেরকে এমনভাবে অনুপ্রাণিত করতেন, তাদের ভিতরে রক্তের মধ্যে যেন আগুনের স্রোত বয়ে যেত। আনন্দময়ীর আগমনে এই কবিতাটা এমনভাবে সেই সময়ে সাড়া ফেলেছিল, ইংরেজরা ভয় পেয়ে নজরুল ইসলামকে ওই কবিতা লেখার জন্য বন্দি করে দিয়ে কারারুদ্ধ করে রেখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের সময়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক এই ভগবান, এই সমস্ত গান দিয়ে সেই সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনে শরিক হয়ে সবাইকে উজ্জীবিত করে দিয়ে জাতীয়তাবোধের জাগরণ সৃষ্টি করেছিলেন। মহিতলাল মজুমদার থেকে শুরু করে আরও অনেক কবি তরবারির পরিবর্তে কলম ধরে নিয়ে দেশের জন্য তাদের অনেক কিছু লিখে গেছেন, যাতে করে সেই সমাজের তৎকালীন ছাত্র সমাজ, যুব সমাজ উজ্জীবিত হয়েছিল। তার ফলে আমরা দেখেছিলাম বাংলায় সশস্ত্র বিপ্লব, দেখেছিলাম মহারাষ্ট্রে সশস্ত্র বিপ্লব, পাঞ্জাবে সশস্ত্র বিপ্লব। বাংলার সশস্ত্র বিপ্লবকে ভয় পেয়ে লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছিলেন, বাংলাকে দুটো ভাগ করে দিয়েছিলেন, যাতে করে এই বাঙালিরা দেশাত্মবোধে অনুপ্রাণিত হয়ে অন্যান্যদেরকে প্রভাবিত যেন না করতে পারে, তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া, তাদেরকে আলাদা করে দেওয়া। একত্রিত হলেই একটা বিদ্রোহ হবে, একত্রিত না হতে পারলে সেটা দুর্বল হয়ে যাবে। এই দুর্বল করে দেওয়ার জন্যই ছিল বঙ্গভঙ্গ। কিন্তু এটাও 1911 সালে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল এক করে দিতে। যদিও দুঃখের বিষয় 1911 সালেই কলকাতা থেকে
ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। তারপরেই একের পর এক আন্দোলন আছড়ে পড়েছে ভারতের মাটিতে। অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন এবং সর্বশেষ যে আন্দোলন আমাদের ঘটেছে এবং ইংরেজদেরকে, ব্রিটেনকে কাঁপিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের। আমাদের এই তিরঙ্গা পতাকা 1929 সালে ডিজাইন করা হয়েছিল। এই পতাকা 1929 সালেরই লাহোর কংগ্রেসে গ্রহণ করে নিয়ে জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু এবং আরও চিত্তরঞ্জন দাশগুপ্ত সবাই মিলে পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। 1930 সালে লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী যে ডান্ডি অভিযান করেছিলেন সেটাও অনেক স্মরণীয় এবং ইংরেজদের ভিতকে অনেকটা নড়িয়ে দিয়েছিল। ফলে 1931 সালে, 1932 সালে ভারত ইংল্যান্ডের রাউন্ড টেবিল, গোল টেবিল বৈঠক হয়েছিল আলোচনা করার জন্য যে কিভাবে ভারতীয়দেরকে কিছু কিছু করে ক্ষমতা প্রত্যর্পণ করা হবে। তারপরে এলেন 1937-38 সাল, আমাদের প্রিয় মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু 1937 সালের ত্রিপুরী কংগ্রেসে তাকে সভাপতি করা হয়, কিন্তু অজ্ঞাত কারণে মহাত্মা গান্ধীর কিছুটা হলেও অসম্মতির জন্য তিনি 1938 সালে পদত্যাগ করেছিলেন এবং 39 সালের পর থেকেই তিনি সশস্ত্র বিপ্লবের জন্য নানা রকম প্রস্তুতি শুরু করেছিলেন। 1941 সাল নাগাদ তিনি বেরিয়ে পড়েছিলেন জাপান, জার্মান সহ বিভিন্ন দেশে, বার্মায়। সেখানে যে সমস্ত ভারতীয়রা জেলখানায় ছিল, যে সমস্ত ভারতীয়দেরকে দ্বীপান্তর করা হয়েছিল, তাদেরকে একত্রিত করে আজাদ হিন্দ বাহিনী তৈরি করে দিয়ে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে 1938 থেকে 1945 সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল সেই সময়ে মক্ষম আঘাতটা তিনি হানার চেষ্টা করেছিলেন অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের ওই দিক থেকে, এবং ডাক দিয়েছিলেন দিল্লি চলো। তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই রক্ত দেওয়া বলতে রক্ত দান করা নয়, দেশের জন্য উৎসর্গকৃত হয়ে দেশের জন্য লড়াইয়ে ঝাঁপিয়ে পড়া ইংরেজদের বিরুদ্ধে, এটার জন্যই তিনি ডাক দিয়েছিলেন। আমাদের এক বাঙালি মহানেত্রী মাতঙ্গিনী হাজরা 1942 সালের সেই ভারত ছাড়ো আন্দোলনে বীর বিক্রমে ইংরেজদের বিরোধিতা করতে গিয়ে গুলিতে লুটিয়ে পড়েন, কিন্তু তিনি জাতীয় পতাকাকে মাটিতে পড়তে দেননি। 2 হাতে গুলি লেগেছে, তিনি বুকে জাপটে ধরেছিলেন, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ হতে দেননি। 1943 সালে ইংরেজরা বাধ্য হয়ে ওয়াভেলকে পাঠান এবং লরেন্সকে পাঠান ভারতে, যাতে করে আইনের সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে যেন ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হয় যতটা সম্ভব তাড়াতাড়ি। তারপরেও এরা দেরি করতে থাকে। 1946 সালে নৌবিদ্রোহ ইংরেজদেরকে বিতাড়নের শেষ লড়াই বলে অভিহিত।
অবশেষে 1947 সালের আজকের এই দিনে 15ই আগস্ট লর্ড মাউন্ট ব্যাটেন ভারতকে স্বাধীনতা প্রদান করে দিয়ে ইংরেজদের থেকে মুক্তি প্রদান করেছেন। আজকের অনেক মানুষই বলছে স্বাধীনতা সংগ্রামীদের কি আর মূল্য আছে, তারা নিজেদের সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে নিজেদের সংসারকে ত্যাগ করে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছেন। আজীবন তারা শ্রদ্ধা পাওয়ার যোগ্য। আমাদের ছাত্রছাত্রীর ভিতর থেকে বক্তৃতায় কয়েকজন উল্লেখ করেছে নারী স্বাধীনতার কথা, নারী ক্ষমতায়নের কথা। নারীর যথেষ্টই স্বাধীনতা ভারতবর্ষে অবশ্যই আছে। আমাদের দুইজন সবচাইতে বড় পদাধিকারী প্রতিভা সিং পাতিল রাষ্ট্রপতি হয়েছিলেন, বর্তমানেও রাষ্ট্রপতি মুর্মু, ইনিও একজন মহিলা। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও মহিলা। যদি মেয়েদেরকে একেবারেই কিছু ক্ষমতা না দেওয়া হতো তাহলে এরা কিছু পদাধিকারী হতে পারতেন না। প্রথম ভারতবর্ষের পহিলা মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনিও অনেক বলিয়ান হয়েই দেশ শাসন করেছেন। স্বাধীনতার অর্থ এই নয় যে আমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করব। আমাদের জীবন সমাজ ঠিক করে দেয়, সমাজ একটা বাঁধন সৃষ্টি করে। এই বাঁধন যদি না থাকে, সামাজিক রীতিনীতি যদি না থাকে, তাহলে একটা উচ্ছন্নতা চলে আসে, জীবনে কোনো কিছু করা সম্ভব হয় না, সমস্ত কিছু ধ্বংসের পথে চলে যায়। পূর্ণ স্বাধীনতার মধ্যেও কিছু বাঁধন, কিছু কর্তব্য, নীতিনিষ্ঠা না পালন করলে শান্তি বজায় থাকবে না। আজকে পূর্ণ স্বাধীনতা দিলে পার্কে দেখা যাবে অসংলগ্নতা, অনেক খারাপ কিছু। পূর্ণ স্বাধীনতা নেই বলেই, বাধা আছে বলেই একটা পার্টিশন রয়েছে। অতএব সেই দিক থেকে তোমরা ভেবো না যে তোমাদেরকে, মহিলাদেরকে একেবারেই স্বাধীনতা দেওয়া হয়নি। উশৃঙ্খল পোশাক, উশৃঙ্খল চলাফেরা, এটাই কিন্তু পূর্ণ স্বাধীনতা নয়। অন্যভাবে নিও না, এটা কথাটা বললাম। আজকে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে, তাদেরকে দেখতে হবে যাতে করে সুন্দর সুষ্ঠু সরকার আমরা গঠন করতে পারি, যারা আমাদের কথা বলবে, নিজেদের কথা শুধু বলবে না, মনের কথা, যারা আমাদের হয়ে কাজ করবে, সেই সমস্ত সরকার নির্ভেজাল, ঘুষখোর নয়, এমন সরকার, এমন প্রতিনিধি যেন আমরা আমাদের সংসদে, বিধানসভায় পাঠাতে পারি এবং আমাদের দেশের মঙ্গলজনক সমস্ত কিছু যেন ঠিকঠাকভাবে হয়, সেই সমস্ত কিছু করার অঙ্গীকার নিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যৎ পথে এগোতে পারি, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।